ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বাঁধে ধস, ভেসেছে কয়েক হাজার মাছের ঘের। ওড়িশা পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ৪ জনের মৃত্যু, ৩ লাখ ঘরবাড়ি বিধ্বস্ত, লণ্ডভণ্ড ২০,০০০ গ্রাম। ব্ল্যাক ফাঙ্গাস রোগীদের দৈনিক চিকিৎসা খরচ প্রায় ১ লাখ টাকা, সরকারিভাবে ওষুধ সরবরাহ করার পরামর্শ। সীমান্ত জেলায় করোনা সংক্রমণের হার নিয়ে বাড়ছে উদ্বেগ, সাতক্ষীরা রাজশাহীতে যে কোনো সময় লকডাউন। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদায় ডিম ছাড়ল মা মাছ, পরিবেশ ভালো থাকায় বেশি ডিম সংগ্রহের আশা। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে উপকূলীয় ১৪ জেলার নিচু এলাকা। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে দুর্ভোগে লাখো মানুষ, কোথাও কোথাও ভেঙে গেছে রাস্তা। এদিকে ভোলা, নোয়াখালী, বরগুনা, বাগেরহাট ও ঝালকাঠিতে গাছ চাপা এবং পানিতে ডুবে ৫ শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিধ্বস্ত দেশের বিভিন্ন উপকূলের বাঁধ। সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রতাপনগরের কুড়িকাহুনিয়া, হরিশখালী, সুভদ্রাকাটি, চাকলা এবং গাবুরার লেবুবুনিয়া সহ বিভিন্ন এলাকা। নদীর লবণাক্ত পানিতে ভেসে গেছে শত শত মাছের ঘের। পানিবন্দী অনেক পরিবার, স্বাভাবিকের চেয়ে ৬ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে নদ নদীগুলোই। খুলনার কয়রার বেতকাশি, দোশালিয়া, জোরসিং সহ বিভিন্ন গ্রাম, মোংলার কানাইনগর ও জয়মনি এলাকা, বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে জোয়ারের পানিতে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। গত ২ দিন ধরে চরম দুর্ভোগে নদী তীরের মানুষ। অসুবিধার মধ্যে আছি, এই ঘূর্ণিঝড় ইয়াসের কারণে বেড়িবাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাচ্ছে। বাঁধ দিছিল, সেই বাঁধ ঠিক মতো দিই নেই, আর এখন দেখেন এই আমাকে ঘর বাড়ি সব তলায় যাচ্ছে। রান্না বাড়া হয় না, সবাই না খাইয়ে মানে বসে থাকার মতো। বরগুনার ৬টি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে প্রায় ১০টি গ্রাম, পিরোজপুরে তলিয়ে গেছে শতাধিক এলাকা। এরকম বন্যা আর কখনো দেখিনি, সিডরের সময় এরকম পানি হয় নাই। আমাদের ঘেটের মাছের ঘেট সব বাঁচে গেছে, ঘরবাড়ি যা আছে সব পানির নিচে, এবং মনে করেন মানুষ যে রাত্রে কিসে ঘুমাবে, সব বিছনাপাতি সব ভিজা। পটুয়াখালীতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে অন্তত ৫০টি গ্রাম। ভোলার মনপুরা, কাজিরচর, কলাতলির চর সহ নিম্নাঞ্চলগুলো অস্বাভাবিক জোয়ারের পানিতে দফায় দফায় প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তায় প্রস্তুত প্রশাসন। আমাদের হাতে ১,৯৪,১০০,০০০ টাকা এখনো আমাদের কাছে জমা রয়েছে, এবং খাদ্যশস্য হিসাবে জিআর চাল আমাদের কাছে ৪২.৫ মেট্রিক টন চাল আমাদের কাছে মজুদ রয়েছে। আমাদের ত্রাণ সামগ্রী কোনো রকম কমতি বা ঘাটতি নেই। ইয়াসের প্রভাব পড়েছে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলেও। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতায় আছড়ে পড়ে উপকূলে। প্লাবিত হয়েছে সেন্ট মার্টিনস, টেকনাফের শাহপরী, মহেশখালী সহ বিভিন্ন এলাকা। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর সহ উপকূলীয় বিভিন্ন জায়গার নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশ কিছু বেড়ি বাঁধ ধসে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে কয়েক হাজার ঘেরের মাছ। এজন্য টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ১২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে কমপক্ষে ১৫ গ্রামের মানুষ। ভেসে গেছে ২ শতাধিক মাছের ঘের। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এই মুহূর্তে এবং বেড়িবাঁধের বেশ কিছু জায়গায় ভেঙে গেছে, যেগুলো স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সেগুলো নির্মাণ কাজ বা সংস্কারের কাজ চলছে। ব্যাগ, জিও ব্যাগ, সিনথেটিক ব্যাগ এগুলোর মাধ্যমে। বাগেরহাটে ২,০০০-এর বেশি মাছের ঘের ভেসে ১.৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলায়। রামপাল, মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা এই ৪টি উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আমাদের ২,০৯১টি ঘের প্লাবিত হয়েছে।
যা এর মধ্যে 1.53 টাকার মাছ প্রাথমিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। খুলনার কয়রায় ভেসে গেছে পুকুর ও ঘেরের প্রায় 1.5 কোটি টাকার মাছ। দাকব উপজেলায়ও শতাধিক ঘের ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ না হলে এই কয়রাবাসী, শুধু এটা আমার মহারাজপুরই নেন না, দক্ষিণ বেতকাশী, উত্তর বেতকাশী, কয়রা সদর এবং মহেশপুর, এই মহারাজপুর, এই 4টা ইউনিয়ন প্রতি বছরই প্লাবিত হয়। ঝালকাঠিতে জোয়ারের পানিতে প্রায় 300 পুকুর ও মাছের ঘের ভেসে গেছে। বরগুনার 6টি বেড়িবাঁধ ভেঙে প্রায় 20 কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে শতাধিক মাছের ঘের। লাখ লাখ টাকার মাছ গেছে, আমাদের ঘরে কিছু কোনো খাবার দাবারের কিছু নাই। তা লোকে আমাদের বলে না যে আমরা আছি তোমাদের পাশে বা কি, এরকম কোনো লোক এখন পর্যন্ত আসেনি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোয়ারের পানিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব এবং ক্ষয়ক্ষতি নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ, ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা কেমন দেখছেন এবং সেখানে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? দেখুন, ঘূর্ণিঝড় ইয়াস কালকে যখন অতিক্রম করে বাংলাদেশের উপকূলীয় এলাকা এই সাতক্ষীরার পাশ দিয়ে, তো সেখান থেকে আমরা দেখেছি যে গতকাল দুপুরবেলায় যে জোয়ারের যে তোড় দেখেছিলাম আমরা, তো আশঙ্কা করেছিলাম যে যেহেতু গতকালকে ছিল বৌদ্ধ পূর্ণিমার একটা বড় প্রভাব সাধারণত জোয়ারের উপরে পড়ে, তো সেটা আমরা এই গতকাল রাত্রে সারা রাত ধরে আমরা সেই পানির যে তার আগের দিন দমকা বাতাসের সাথে পানির যে তোড় দেখেছিলাম সেটি কিন্তু গতকাল ছিল না, যার কারণে এই এলাকায় যে পরিমাণে ক্ষতির কথা চিন্তা ভাবনা করা হয়েছিল সেটি কিন্তু খুব একটা আমরা আজকে সকালবেলা থেকে দেখিনি। কারণ গতকালকে সারাদিন ঝড়ের যে প্রভাব ছিল সেই প্রভাবের পর রাত্রে যে জোয়ার, সেই জোয়ারের একটা বড় ক্ষতির একটা আশঙ্কা করা হয়েছিল। তো এখন গতকাল রাতে যেহেতু খুব বড় ধরনের কোনো কিছু হয়নি, এখন একেবারে পরিবেশ একদম বলা যায় যে শান্ত রয়েছে, আকাশও মেঘমুক্ত আছে, কিছুটা বাতাস আছে। তবে ঘূর্ণিঝড়ের পরে বড় ধরনের কোনো ক্ষতি বা আশঙ্কার এই এলাকায় এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সারাদিন আমরা ঘুরবো, তারপর জানতে পারবো। আপনাকে বলে রাখি যে এই এলাকায় মাছের ঘের হচ্ছে বেশ শত শত মাছের ঘের ছিল, যেগুলো গতকালকে থেকেই একেবারে ভেসে গেছে। যেমন ধরেন গাবুড়ায় কাঁকড়া এবং চিংড়ি মাছের যে ঘেরগুলো ছিল, এটি বড় গত আমফান থেকে যে ক্ষতি, সেই ক্ষতিটা কিন্তু এখনো পুষিয়ে উঠতে পারেনি। এবছরের নতুন এই ইয়াসের সাথে যখন তারা মুখোমুখি হলো, তো এখন সামনের দিনগুলোতে তাদেরকে এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। সব থেকে বড় যে আশঙ্কার যে বিষয়গুলো সেটি হচ্ছে দুর্বল যে বেড়ি বাঁধ এবং দুর্বল ছোট ছোট যে রিং বাঁধগুলো ছিল, সেই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গতকাল রাত্রে দেখেছি যে ক্ষতি এবং নাজুক যে বাঁধগুলো ছিল, সেই বাঁধগুলো জিও ব্যাগ দিয়ে সেগুলো সংস্কারের চেষ্টা করা হচ্ছিল। কিছু কিছু বাঁধে মুখে বালুর বাঁধ দিয়ে স্থানীয়রা সেগুলো রক্ষা করেছে এবং ভয় করা হয়েছিল যে গতকাল রাতে যদি বড় ধরনের জোয়ার আসে তাহলে পরে হয়তো এগুলো টিকবে না। কিন্তু রাতে যেহেতু পানির চাপটি কম ছিল, তো যার কারণে সেই বাঁধগুলো আপাতত এখন পর্যন্ত ঠিক আছে। আজকে সারাদিনও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে বাঁধগুলো তারা সংস্কার করবে। তবে এই সংস্কারের কাজগুলো কিন্তু একেবারে বলা যায় যে সাময়িক, কারণ এই এলাকা যেহেতু দুর্যোগপূর্ণ এলাকা, প্রতি বছরই 2-3 বার এরকম ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে হয় এবং পাশাপাশি জোয়ারের যে পানি, সে পানি কিন্তু এলাকায় প্রবেশ করে। তো যার কারণে এটি থেকে স্থায়ী মুক্তি হওয়ার পেছনে একটাই মাত্র যুক্তি এবং এখানকার মানুষের চাহিদা, সেটি হচ্ছে একটা স্থায়ী বেড়ি বাঁধ তৈরি করা। আপনাকে বলে রাখি, যেহেতু এই সাতক্ষীরার পাশ দিয়ে মানে সুন্দরবন ঘেঁষা এই জেলা, তো এখানে একে তো আপনার হচ্ছে একেবারে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মানুষের জীবন চলের সংগ্রাম, সবকিছু মিলে কিন্তু এই এলাকার সংগ্রামী জীবন তাদেরকে টিকে থাকতে হয়। খাবার পানি, মিঠা পানির যে অভাব, সে অভাবটা তো দীর্ঘদিন ধরে আছে এবং সেটা সামনের দিনে আরও বেশি প্রকট হচ্ছে, যেহেতু লোকালয়ে এই নোনা পানি ঢুকছেই এবং পাশাপাশি মিঠা পানির যে ক্ষেত্রগুলো ছিল সেই ক্ষেত্রগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আপনাকে বলি যে এখানে গভীর নলকূপ থেকে পানি তোলাটা অনেক কষ্টের। বেশিরভাগ প্রতিটা বাড়িতেই বৃষ্টির পানি এবং পুকুর, যে পুকুরে বৃষ্টির পানি এসে সংরক্ষণ করে রাখা হয় বা আটকে রাখা হয়, সেই পানি দিয়ে কিন্তু তার সারা বছর চলে। তো সেই সব পুকুরগুলোতে যদি এই জোয়ারের পানি প্রবেশ করে তখন কিন্তু তাদের
খাবার পানির বড় রকমের অভাব সৃষ্টি হয়ে যায়। এখন যেহেতু জোয়ার চলছে, তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোরবেলায় যখন জোয়ার শুরু হয়েছিল তখন থেকে পুরো সুন্দরবন একেবারে শান্ত রয়েছে। গত দুদিন ধরে যে চিত্রটি আমরা দেখেছিলাম, পুরো সুন্দরবনের দমকা বাতাস এবং পানি উচ্চতাও বেড়েছিল, নদীর একেবারে বেশ ফুলে ফেঁপে উঠেছিল। আমরা কপোতাক্ষ এবং খোলপেটিও নদীতে দেখেছিলাম যে একেবারে উত্তাল ছিল প্রায় সারাদিনই, আর কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল। তো আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত বেশ আবহাওয়া বেশ শান্ত রয়েছে। তো যদিও আবহাওয়া পূর্বাভাসের কেন্দ্র থেকে বলা হয়েছে ৩ নং স্থানীয় দূরবর্তী সংকেত নামিয়ে ফেলা হয়েছে, তো সেই ক্ষেত্রে নতুন কোনো সংকেত এখনো দেওয়া হয়নি, যার কারণে বলা যায় যে পুরো এলাকা এখন একেবারে স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র যে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20টি বাঁধের মতো, সেই বাঁধগুলো এখন সংস্কারের কাজ চলছে এবং পাশাপাশি চিংড়ির ঘের এবং কাঁকড়ার ঘের যেগুলো ছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, শত শত ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর পুনর্বাসন এবং পুরো সামষ্টিক পরিসংখ্যানটি হয়তো আর কিছুক্ষণ পরে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় পরবর্তী সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব নিয়ে আরো জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, ঘূর্ণিঝড় পরবর্তী বরিশালের কি পরিস্থিতি জানাবেন, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? ধন্যবাদ। আসলে আমি এখন রয়েছি উপকূলীয় এলাকা। আমি কিছুক্ষণ আগে কুয়াকাটা সি বিচ থেকে এসে এখন এখানে হাজিপুর, পশ্চিম হাজিপুর এই জায়গাটা এসেছি। আসলে এই এলাকার মানুষদের মধ্যে জোয়ার এখন সবচেয়ে বড় আতঙ্ক, হাওয়া এখন সবচেয়ে বড় আতঙ্ক। তো যে কারণে জোয়ার এলেই এমনি পারিপার্শ্বিক অবস্থায় যেটি বলা হয়, অনির্বাণ যেটি বলেছেন সেটি আসলে মূল কথা, যে ইয়াসের যে প্রকোপ সেটুকু সরে গেলেও পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের যে প্রকোপ তা থেকে এই এলাকাটি এখনো মুক্ত হয়নি। আপনি দেখুন যে আমার পেছনে আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম হাজিপুর রাস্তার মাঝে। তো এই যে গ্রাম চলে গেছে, গ্রামের যে রাস্তাটি, এই রাস্তাটি জোয়ারের তোড়ে গত কয়েকদিনের জোয়ারের তোড়ে যে কি অবস্থা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যে কিছুক্ষণ আগে এখন আর কি শেষ জোয়ার চলছে। এই অবস্থায় পানি ঢল, কি পরিমাণ পানি ঢল সেটি এখন গ্রামের দিকে ঢুকছে এবং এটা আবার কিন্তু যখন ভাটা শুরু হবে তখন বের হয়ে যাবে, এটি সত্য। কিন্তু নোনা পানি যে কি পরিমাণে জমির ফসলকে নষ্ট করবে এটি আগামী ফলনের সময় বোঝা যাবে। তো আমরা যেটুকু এখানে এসে জেনেছি যে ইতিমধ্যে এই এলাকার প্রায় 17টি মাছের ঘের ছিল, যেই মাছের ঘেরে সব মাছ বোধহয় চলেই গেছে, মাছের আর কোনো চিহ্ন নেই। কেননা গত দুদিনের যে জোয়ারগুলো ছিল এগুলো অস্বাভাবিক। আপনি জানেন যে এই সময়টি 3টি জোয়ার হয়েছে। 3টি জোয়ার কিন্তু উপকূলীয় এলাকার জন্য একদিনে 3টি জোয়ার এটি অস্বাভাবিক হিসেবে ধরে দেখা হয়। কিন্তু এবারে আমি যেখানটায় দাঁড়িয়েছিলাম সেখানটায় আর দাঁড়ানোর কোনো জোর রইল না, অর্থাৎ পানির তোড় এত বেশি। আমি গত 7 মিনিটের মধ্যে 3বার জায়গা বদল করছি, এখন এখান থেকেও সরে যেতে হবে, অর্থাৎ পানির তোড় বাড়ছে। আপনারা দেখছেন যে রাস্তার অবস্থা কি হয়েছে, অর্থাৎ টোটালি এই গ্রামের সাথে জনপদ বিচ্ছিন্ন হয়ে যায় জোয়ার এলে। আবার যখন ভাটা হবে তখন গৃহস্থ যারা আছে তারা আসা যাওয়া করবে। আর এটি আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, এটি কোনো বাঁধ নয়, এটি হচ্ছে রাস্তা। এবং এই ধরনের নদী তীরবর্তী রাস্তা যেগুলো রয়েছে সেগুলোর উপর থেকে আসলে ওভারফ্লো হয়েছে। ওভারফ্লো হওয়ার কারণে বিচ্ছিন্ন হয়েছে গ্রামের পর গ্রাম। জোয়ারের সময় আবার ভাটার সময় এদের সংযোগগুলো এক হয়ে যাচ্ছে। আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মাঠ ছিল, মাঠের পর নদী ছিল। এখানে শিশুরা খেলাধুলা করবে, সেই বার পোস্ট অর্থাৎ গোল পোস্টটি কিন্তু সেরকম রয়ে গেছে, কিন্তু এখন সেখানে পানি ছাড়া আর কোনো কিছু নেই। তো এই অবস্থা কিন্তু হাজিপুরে, পূর্ব হাজিপুর, পশ্চিম হাজিপুর থেকে শুরু করে আমরা যতগুলো জায়গায় গেছি নিচু এলাকাগুলোতে এগুলোই হচ্ছে। তবে যেটি বলা হচ্ছে, এরা যেটি বলতে চাচ্ছেন যে আসলে নদী তার জায়গায় ফিরে এসেছে। এগুলো আগেও নদী ছিল এবং নদী থাকাকালীন আর যেটি পূর্বাভাস দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত স্বাভাবিক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলের 27 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। বিভিন্ন জায়গায় বেড়ি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী আরও জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে।
ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ রক্ষা পেলেও এর প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলের নিচু এলাকা। বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। ঘূর্ণিঝড়ের সংখ্যা কেটে গেলেও পূর্ণিমার প্রভাবে জলোচ্ছ্বাসের কবলে দেশ, বলছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত রয়েছে। এসব এলাকায় ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিও হতে পারে। এই যে 3 থেকে 6 ফুট পানিতে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, সেটা ক্রমান্বয়ে আস্তে আস্তে আগামীকাল থেকেই কমতে শুরু করবে এবং 2-1 দিনের মধ্যেই এই পানির উচ্চতা অনেকটাই কমে জনগণের মধ্যে যে ভোগান্তি এবং দুর্ভোগ হয়েছে সেখান থেকে কিছুটা স্বস্তি লাভ করবে। বুধবার দুপুরে সচিবালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ক্ষতি হয়েছে উপকূলের 27 উপজেলায়। বাঁধগুলো, পোল্ডারগুলো সরু হতে হতে জমির আইলের মতো হয়ে গেছে এবং সবগুলাই বেশিরভাগই মাটির বাঁধ। এই মাটির বাঁধে এখন ক্লাইমেট চেঞ্জের কারণে যেভাবে দুর্যোগ বাড়ছে এটা রক্ষা করা যাবে না। অঞ্চল মডেল ধরে আমরা এই উপকূলীয় এলাকাগুলোতে বেড়িবাঁধের ব্যবস্থা এবং পোল্ডারগুলোর উন্নয়নের জন্য ডেল্টা প্ল্যানে নির্দেশনা দেওয়া আছে। তিনি আরও জানান, অনেক জায়গায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতে কাজ করছে পানি সম্পদ মন্ত্রণালয়, আর কৃষি ও মৎস্যজীবীদের ক্ষতি পোষাতে দেওয়া হবে ঋণ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিচু এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। পানি ঢুকেছে চট্টগ্রাম বন্দরের এনসিটি ও সিসিটির বেশ কিছু ইয়ার্ডেও। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার রাত থেকেই বন্দর নগরীতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকে বুধবার সকালেও। ভারতের উড়িষ্যায় যখন ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানে, তখন চট্টগ্রাম উপকূলেও উত্তাল হয়ে ওঠে সাগর। দুপুরে জোয়ারের পানি ঢুকে পড়ে নগরীতে। এতে তলিয়ে যায় হালিশহর, বাকলিয়া, আগ্রাবাদ সহ নিচু এলাকা। পানি ঢুকে যায় বাসাবাড়ি, দোকানপাটে। জলজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। অস্বাভাবিক জোয়ার অনেক বেশি, মানে রাস্তা উঁচু করার পরও আজকে জোয়ারটা বেশি। ঘুম যাইতে পারছি না, বালিশ ফাটি সব ভিজে যাচ্ছে। দুপুরে নগরীর উপকূলীয় এলাকা পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। খোঁজ নেন সাগর ঘেঁষা 13টি ওয়ার্ডের 60টি আশ্রয় কেন্দ্রের। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে যে কোনো ক্ষয়ক্ষতির সময় আপনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। জোয়ারের পানিতে ডুবে যায় চট্টগ্রাম বন্দরের 2টি ইয়ার্ড। বহির্নোঙরে বন্ধ রাখা হয় পণ্য ওঠানামা। জোয়ারের পানি ওই যে খালের পারে যেটা আছে আমাদের সিসিটি এবং 5 নম্বর ইয়ার্ডে এই 4 ইঞ্চি পানি হয়েছে, এটা আবার চলে গেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে 4 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1 কোটি মানুষ। 20,000-এর বেশি গ্রাম লণ্ডভণ্ড এবং 3 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ওড়িশাতেও বিধ্বস্ত হয়েছে বেশ কিছু রাস্তা। 72 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরই দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। মূলত উপকূলবর্তী এলাকাগুলোতেই ক্ষয়ক্ষতি হয়েছে বেশি। দুর্গত এলাকায় কাজ করছে সেনাবাহিনী এবং দুর্যোগ মোকাবেলা বাহিনীর সদস্যরা। দায়িত্ব পালন করছে 74,000 স্বেচ্ছাসেবী। ইয়াসের কারণে শনিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রাতে ওড়িশাতে ঘন্টায় 155 কিলোমিটার বেগে আছড়ে পড়ে ইয়াস। ঘূর্ণিঝড়ের আগেই বেশিরভাগ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ায় প্রাণহানি কম হয়েছে। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। করোনার ক্ষতি কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারে পিছিয়ে যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। টিকা কার্যক্রমে ধীরগতিকে দায়। রাজধানীর 2 সিটিতে বদলে গেছে বেশ কিছু পার্ক আর খেলার মাঠ। সংস্কারের পর নগরবাসীর পদচারণায় মুখর।
দেশে করোনার প্রথম ডোজের টিকা দেয়া পুরোপুরি বন্ধ। প্রথম ডোজ প্রাপ্তরাই নিচ্ছেন দ্বিতীয় ডোজের টিকা। নির্ধারিত কেন্দ্রগুলোর সকাল থেকে ভিড় রয়েছে টিকা গ্রহীতাদের। টিকার ঘাটতি থাকায় দেশে দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। সবশেষ অবস্থা নিয়ে জানাবেন দ্বিতীয় ডোজ কারা এখন নিচ্ছেন এবং পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি এখন তেজগাঁওয়ের নাটকানগলা ইনস্টিটিউটে রয়েছি। এখানে আপনাকে আমি দেখাতে চাই যে সকাল ভোর ফজরের নামাজের পর থেকে কিন্তু মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের প্রত্যাশিত যে দ্বিতীয় ডোজের টিকা সেটা পাওয়ার আশা করছেন। কিন্তু আপনাকে আমি একটি জিনিস জানিয়ে রাখি, এইখানে প্রতিদিন 200 থেকে 400 জনের টিকা দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু মানুষ আছে কমপক্ষে 1400 থেকে 1500 মানুষ এখানে অপেক্ষা করছে। অর্থাৎ তারা কিন্তু মাত্র 200 থেকে 400 জনই পাবে। কর্তৃপক্ষ এখনও আমাদেরকে জিনিসটি ক্লিয়ার করেনি যে আজকে কত দেওয়া সম্ভব হবে। তারা আমাদের জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরে তারা গিয়েছেন এবং সেখান থেকে তাদেরকে যা দেওয়া হবে সেই টিকাটাই কিন্তু তারা এখানে দিতে পারবেন। অর্থাৎ 1500 মানুষ এখানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু এখানে 200 থেকে 400 মানুষই পাবেন, আর বাকি মানুষগুলোকে ফিরে যেতে হবে টিকা না নিয়েই। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এখানে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু গত 22, 23 বা 24 তারিখে তাদের নির্ধারিত তারিখ ছিল টিকা নেওয়ার দ্বিতীয় ডোজের, এবং তারা কিন্তু সেদিনও এসেছিলেন। কিন্তু অনেকেই অভিযোগ করেছেন যে তারা সেদিনও 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও তারা তাদের প্রত্যাশিত দ্বিতীয় ডোজের টিকাটা পায়নি। আপনাকে যে জিনিসটি জানাতে চাই সেটা হলো যে গত 7 ফেব্রুয়ারি গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 58,20,000 মানুষকে কিন্তু প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে, কিন্তু সরকারের কাছে সর্বমোট টিকা রয়েছে 1,02,00,000। তার মানে হলো যে 58 লাখ আর 42 লাখ পাবে, তার মানে 16 লাখ মানুষ কিন্তু এই দ্বিতীয় ডোজের টিকা থেকে আপাতত তারা পাবেন না। সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে বলা হচ্ছে যে চেষ্টা চলছে এবং অন্য যে মাধ্যমগুলো আছে ভারত ছাড়াও অন্য জায়গা থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাটা তারা সংগ্রহ করার চেষ্টা করছে। কিন্তু এই যে মানুষের তারা দ্বিতীয় ডোজ পাওয়ার জন্য তাদের যে এক ধরনের আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু আমরা এখানে প্রতিফলন দেখতে পাচ্ছি। অনেকেই বলছেন যে রাত 4টার পর থেকে এখানে এসে ভিড় করছেন এবং বেশিরভাগই অভিযোগ করছেন যে তাদের নির্দিষ্ট দিন ওভার হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা সেই টিকাটা পাচ্ছেন না এবং কর্তৃপক্ষ তাদেরকে ডাকছেন এবং তারা এখানে 3-4 ঘন্টা আমি 2 জন মানুষের সঙ্গে কথা বললাম, তারা গত 3-4 দিন ধরাই এইভাবে আসছেন এবং টিকা এখান থেকে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের আর টিকা দেওয়ার মতো নেই এবং তারা কিন্তু তখন টিকা না নিয়ে চলে যাচ্ছেন। এর মধ্যে অনেকেই এখানে আসছেন যারা সামনের সারিতে, তারা কিন্তু ভোর থেকে এখানে অপেক্ষা করছেন। তবে একটি জিনিস এখানে কর্তৃপক্ষ বলছেন যে তাদেরকে যদি এখানে বেশি পরিমাণে টিকা স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয় তাহলে কিন্তু তারা এই সব মানুষকেই দিতে পারবে, কিন্তু সেটা কতটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে কতগুলো টিকা তারা পাবেন এটাও কিন্তু কর্তৃপক্ষ ঠিক জানেন না। অর্থাৎ এখানে যারা আসছেন 1 থেকে 1,500 মানুষের মধ্যে মাত্র 200 থেকে 400 মানুষই টিকাটা পাবেন। তেজগাঁওয়ের জাতীয় নাক্কানগলা ইনস্টিটিউট থেকে সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু জানাচ্ছিলেন করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সবশেষ তথ্য। ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। প্রতিদিন রোগীর চিকিৎসা ব্যয় 80,000 থেকে 1 লাখ টাকা, যা বহন করা বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই সম্ভব নয়। তাই অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ রোগীদের সরকারিভাবে সরবরাহের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। রোগীর চিকিৎসায় গাইডলাইন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা খুবই কম, তবে সম্প্রতি করোনা থেকে সুস্থ হওয়া 2 জনের শরীরে শনাক্ত হয়েছে এই ফাঙ্গাস। একজন ভর্তি আছেন বারডেম হাসপাতালে। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ব্যক্তির চোখ মুখে কালো দাগ পড়ে ও ফুলে ওঠে। সংক্রমণ নিয়ন্ত্রণে 14 থেকে 45 দিন পর্যন্ত ব্যবহার করতে হয় অ্যান্টিফাঙ্গাল ইনজেকশন। প্রতিদিনের খরচ প্রায় 80,000 টাকা। একটা চিকিৎসা কোর্স কমপ্লিট করতে 1 লক্ষ টাকার উপরে প্রায় ব্যয় হবে। তো এটা তো আসলে সাধারণ মানুষের জন্য সম্ভব নয়। এটা সরকারকেই উদ্যোগী হয়ে এই ইনজেকশন গুলো সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করতে হবে।
দেশে অ্যান্টি ফাঙ্গাল ইনজেকশন তৈরি করছে মাত্র একটি কোম্পানি। ইনজেকশনের ব্যবহার কম হওয়ায় উৎপাদনও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোগের সঠিক চিকিৎসায় প্রস্তুত হচ্ছে নির্দেশনা। একটি গাইডলাইন প্রণয়ন করবার চেষ্টা করছি। এই ব্ল্যাক ফাঙ্গাস মোকাবেলায় যে সমস্ত ওষুধপত্রগুলো ব্যবহার করতে হয় সেগুলো কিভাবে সহজলভ্য করা যায় সেই বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেব। তার কারণ হলো যে এই ওষুধগুলো খুব সহজে পাওয়া যায় না। এই পরিস্থিতির যেন কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি মাথায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত অর্ধেক রোগীকে বাঁচানো যায় না। সংক্রমণ চোখে ছড়িয়ে পড়লে দৃষ্টিশক্তি হারায় রোগী। সংক্রমণ রোধে করোনা রোগীদের স্টেরয়েড ব্যবহারে সতর্ক হতে বলছেন বিশেষজ্ঞরা। মেইনলি যারা স্টেরয়েড ইনজেকশন নিতে হয়েছে কোভিড ট্রিটমেন্টের সময় তাদেরকেই, এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদেরকে বেশি সাবধানতা থাকতে হবে। তাহলে আমরা এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই ব্ল্যাক ফাঙ্গাস থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে রোগ নয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সংক্রমণ ঘটে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে সীমান্তবর্তী জেলায়। চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার 50, সাতক্ষীরাতে 37, রাজশাহীতে 22%, যেখানে সারা দেশে 10% আশেপাশে। সরকার বলছে পরিস্থিতির অবনতি হলে যে কোনো সময় যে কোনো জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হবে। ঈদের পর সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ বাড়ছেই। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত বাড়ছে আশঙ্কাজনক হারে। সেখানে সংক্রমণ হার কয়েকদিন ধরেই 50%-এর বেশি, যা সারা দেশের হারের 5 গুণেরও বেশি। পরিস্থিতির মোকাবিলায় চলছে সর্বাত্মক লকডাউন। একই অবস্থা সীমান্তবর্তী আরও কিছু জেলায়। মঙ্গলবার নমুনা পরীক্ষার বিপরীতে দেশে শনাক্তের হার ছিল 10.08%। একই দিন সাতক্ষীরায় শনাক্তের হার 37, রাজশাহীতে 22, খুলনায় 20 আর মেহেরপুরে ছিল 21%। এতে দিন দিন উদ্বেগ বাড়ছে। আমরা অবজার্ভ করছি জায়গাগুলোতে, যদি বাংলাদেশের কোনো জায়গাতে আমরা এরকম ভাবে দেখি, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বা টেকনিক্যাল কমিটির পরামর্শ হচ্ছে স্থানীয়ভাবে ওইটাকে লকডাউন বা যেটা স্থানীয়ভাবে বিধিনিষেধ দিয়ে চলাফেরার উপরে নিয়ন্ত্রণ করা, চলাফেরা নিয়ন্ত্রণ করা। বিশেষজ্ঞরা বলছেন শুধু লকডাউন দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না। স্থানীয়দের সঙ্গে নিয়ে পদক্ষেপ নিতে হবে জনপ্রতিনিধিদের। কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু সংক্রমণটা ঊর্ধ্বগতি হবে না, সংক্রমণটা নামিয়ে আনা যাবে। আর যদি আমরা এটা না করি, শুধুমাত্র মানুষের উপর ছেড়ে দিই, আপনারা মাস্ক পরুন, সাবান দিয়ে হাত ধুন, যে আমাদের কোনো দায়িত্ব নেই, মানুষের উপর দায়িত্ব, এটা কিন্তু একটা এড়িয়ে যাওয়ার প্রবণতা হলো। পাশাপাশি সীমান্তবর্তী ওই জেলাগুলোতে করোনা চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে নজর রাখতে হবে সেদিকেও। ওইসব জেলাতে লকডাউন করতে হবে, প্লাস রোগীদের চিকিৎসারও ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল অক্সিজেন তো সেই গত বছর জুন মাস থেকে শুরু করেছে, এখন পর্যন্ত তার অগ্রগতি কি তাও তো জানি না। তবে করোনা উচ্চ সংক্রমণের জেলাগুলোতে করোনার ভারতীয় ধরনটি ছড়িয়ে পড়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউন চললেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। লকডাউনের দ্বিতীয় দিনেই বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল। স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন স্থানে চলছে পুলিশি তৎপরতা। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার 40% হলেও একদিনের ব্যবধানে বুধবারে তা বেড়ে দাঁড়ায় 62%। করোনার এমন ঊর্ধ্বগতিতেও সচেতন নন জেলাবাসী। শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরের বারোঘড়িয়া বাজারের এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই, চলছে সর্বাত্মক লকডাউন। পুলিশের চেকপোস্ট এড়িয়ে আবার কখনো পুলিশের সামনেই চলে অবাধ চলাচল। স্বাস্থ্যবিধি নিয়ে এখানকার বেশিরভাগ মানুষই উদাসীন। চাকরি না করলে আমি খাবো কি? বেতন তো দেবে না কোম্পানি। কঠিন, আমার প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া বিক্রি হয়, আর প্রয়োজন আছে। একজন সরকারি কর্মকর্তা হয়ে আপনি সরকারি নির্দেশনায় পাচ্ছেন, এটা তো কঠোর। না, আমাদের তো অনুমোদন আছে, তো একটু জরুরি কাজ আছে, এই কারণে আমাকে যাওয়া লাগবে। কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। শহরের বাইরেও আমাদের যে থানাগুলো আছে সেই থানার অফিসার এবং ফোর্সগুলো সেখানে ডিপ্লয় করা আছে এবং সেখানে আনঅথরাইজড মুভমেন্ট যেন কেউ না করতে পারে সে ব্যাপারে তারা কাজ করে যাচ্ছে। তবে পণ্যবাহী ট্রাক ছাড়া জেলা থেকে বন্ধ আছে দূরপাল্লার যানবাহন। করোনা সংক্রমণ রোধে সোমবার মধ্যরাত থেকে চাঁপাইনবাবগঞ্জে
1 সপ্তাহের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টস কর্মী আজহার হত্যায় ইমাম আব্দুর রহমানের সঙ্গে নিহতের স্ত্রীও জড়িত বলে জানিয়েছে র্যাব। গেল মার্চে এই খুনের পরিকল্পনা করেন দুজন মিলেই। এজন্য মাদ্রাসার এক ছাত্রের নামে সিম কার্ড ও মোবাইল ফোন কেনেন ইমাম। সেই ফোনেই হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন আজহারের স্ত্রী ও রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে দুজনকেই 5 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। রাজধানীর দক্ষিণখানের সর্দারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাঙ্কে বুধবারও পাওয়া যায় দুর্গন্ধ। খুনের ঘটনা জানাজানির পর থেকেই সেখানে ভিড় করছেন এলাকাবাসী। ইমাম সাহেব যে ঘটনাটা করবে বা করবে আমরা ভাবতে পারি নাই। ইমাম সাহেব তো একটা ওয়াইফ বহুত আছে আর একটা মাইয়া নিয়ে সংক্রান্ত, ওটা বড় খারাপ কাজ। মসজিদ থেকে কিছু দূর গেলেই নিহত গার্মেন্টস কর্মী আজহারের ভাড়া বাড়ি। এই বাসাতেই আজহারকে পড়াতে গিয়ে তার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মসজিদের ইমাম আব্দুর রহমানের। যেভাবে হত্যাকাণ্ড করছে এটা যেভাবে শুনছি যেন খুব শাস্তি হয়। র্যাব বলছে এই হত্যাকাণ্ডে প্রথমে শুধু রহমান জড়িত বলে মনে হলেও পরে মুখোমুখি জিজ্ঞাসাবাদে উঠে আসে আজহারের স্ত্রীর সম্পৃক্ততার তথ্য। এই হত্যার পর বিয়ের পরিকল্পনা ছিল তাদের। জিজ্ঞাসাবাদে আব্দুর রহমান বলেছে আসমা আক্তার তাকে পরিকল্পনা প্রদান করা, পাশাপাশি প্ররোচনা করা, অনেকটা প্রেশারই দিয়েছে যে যদি তার যে স্বামী আজহারকে হত্যা না করে তাহলে আসমা আক্তার নিজে ইমামকে হত্যা করবে অথবা সে নিজে আত্মহত্যা করবে। মার্চে হত্যার পরিকল্পনা করলেও আজহার অসুস্থ হওয়ায় ভেস্তে যায় তা। পরে গেল 19 মে এশার নামাজের পর তাকে আলোচনার জন্য মসজিদে যেতে বলে ইমাম। এ সময় আগে থেকেই প্রস্তুত রাখা ছুরি ও চাপাতি দিয়ে হত্যা করা হয় তাকে। মূল পরিকল্পনা এবং বিভিন্ন আলাপ আলোচনা বা কিভাবে হত্যাকাণ্ড করবে এই কথাবার্তাগুলো ইমামের সাথে আসমা আক্তারকে যেই সিম ইমাম কিনে দিয়েছিল এই সিমের মাধ্যমেই সলা পরামর্শ করা হয়। র্যাব জানিয়েছে আসমার তৃতীয় স্বামী আজহার আর দ্বিতীয় স্বামী ছিলেন নিহত আজহারেরই বড় ভাই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে মা মাছ। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে ডিম সংগ্রহ শুরু করে সংগ্রহকারীরা। এর আগে মঙ্গলবার 2 দফায় নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নমুনা ডিম ছাড়ার পরই হালদাপাড়ে জেলেদের কর্মচাঞ্চল্য শুরু হয়েছে। হালদাপাড়ে এখন ডিম সংগ্রহের উৎসব। হালদার কাকতিয়ার আজিমের ঘাট, পশ্চিম গহিরা, সোনাইর মুখ, আবুর খিল, খলিফার ঘোনা, সত্তার ঘাট সহ বেশ কিছু এলাকায় বেশি ডিম পাওয়া যায়। তাই এসব এলাকায় জেলেদের আনাগোনা বেশি। বংশ পরম্পরায় চলে আসা রেওয়াজের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে এসব ডিম থেকে রেণু তৈরি, এরপর পোনা উৎপাদন করেন সংশ্লিষ্টরা। এবার লকডাউনে পরিবেশ ভালো থাকায় বেশি ডিম সংগ্রহের আশা করছে জেলেরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, হালদায় কতদিন ধরে এই মাছের ডিম সংগ্রহ চলবে? পুরো কার্যক্রম নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? মূলত গত 3 দিন ধরে হালদাপাড়ে যে জেলেদের অপেক্ষা সেটি গতকাল রাতে প্রায় 1:30টার দিকে শেষ হয়েছে এবং এই মুহূর্তে হালদাপাড় থেকে ডিম সংগ্রহকারীরা এই সমস্ত ডিম সংগ্রহ করে হ্যাচারিগুলোতে নিয়ে যাচ্ছে বা মাটির কুয়াগুলোতে নিয়ে যাচ্ছে। এই বছর কতটা ডিম সংগ্রহ হলো বা কি পরিমাণ কি অবস্থা সেটি জানবো আমরা এখন এই মুহূর্তে হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছ থেকে। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এবার সবচেয়ে বেশি অনুকূলে ছিল, পরিস্থিতি কেমন আসলে? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 2.5 বছর উপজেলা প্রশাসন হালদাপাড়ের জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তর সংস্থা নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা জেনেছেন যে গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ হালদা নদী সুরক্ষায় ছিল এবং দূষণমুক্ত ছিল। সকল দপ্তর কিন্তু অত্যন্ত আন্তরিকতা নিয়ে কাজ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা বলে থাকি যে মানুষের প্রচেষ্টার সাথে প্রাকৃতিক পরিবেশের সমন্বয় করতে হবে। আপনারা জানেন যে গতকালকে পূর্ণিমা এবং ইয়াসের কারণে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু প্লাবিত হয়ে গেছিল এবং লবণাক্ততার পরিমাণ কিন্তু সহনীয় মাত্রা চেয়ে এতগুণ বেশি ছিল যে আমরা গতকালকে আশঙ্কা প্রকাশ করেছিলাম আদৌ মা মাছ ডিম ছাড়বে কিনা বা এই লবণাক্ত পরিবেশে ডিম ছাড়লে সেই ডিমগুলো আগেও পরিস্ফুটন করা সম্ভব হবে কিনা। তো সব মিলিয়ে আসলে আমরা চেষ্টা করেছি, উদ্যোগ গ্রহণ করেছি, সব মিলে আমরা বছরব্যাপী কাজ করেছি। আপনার দখল, দূষণ, মাছ নিধন রোধ সব বিষয়ে আমরা সবাই মিলে কাজ করেছি এবং হালদাকে একটা অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছিল। কিন্তু সর্বোপরি লবণাক্ততা বৃদ্ধি এবং ইয়াসের কারণে
ঝড়ের পানিতে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে যাওয়া বা মাটির কয়গুলো নষ্ট হয়ে যাওয়া সব মিলিয়ে আসলে প্রাকৃতিক পরিবেশের যে সাপোর্টটা সেটা না থাকার কারণে আসলে আমরা কাঙ্ক্ষিত পরিমাণ ডিম পাইনি। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে যেমনটা জানছিলাম যে ধরনের আশা নিয়ে হালদাপাড়ের জেলেরা অপেক্ষা করছিলেন সেটি আসলে এবার হয়তো পূরণ হচ্ছে না। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল। রাজধানীর কাজলায় হানি ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মাসুম বয়াতি নামের এক রেকার ড্রাইভার। নিহত মাসুম ওরিয়ন গ্রুপের রেকার চালাতেন। নিহতের স্বজনেরা জানান, রাতে ফ্লাইওভারের উপরে ট্রাক আটকে গেলে সেটিকে উদ্ধারে রেকার নিয়ে যায় মাসুম। এ সময় আরেকটি কাভার্ড ভ্যান সিগন্যাল অমান্য করে পেছন থেকে আঘাত হানলে ঘটনাস্থলেই মারা যায় তিনি। ঘটনায় দুটি ট্রাকই জব্দ করা হয়েছে। আহত বাকি 2 জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মাসুমের বাড়ি বরিশালে লাশ নিয়ে যাওয়া হবে। ফেনী শহরের বড় বাজারে আগুনে 6টি দোকানে গোডাউন পুড়ে গেছে। রাত 10:30টার দিকে সওদাগর টাওয়ারের 4র্থ তলায় আগুনের ঘটনা ঘটে। এতে অন্তত 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস জানায়, রাতে আইমান ফোম হাউস নামে একটি প্রতিষ্ঠানের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। সে সময় 6টি গোডাউনের ফোম, শাড়ি, ব্যাগ ও জুতা পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। টিকা কার্যক্রমে ধীরগতির কারণে অর্থনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারে পিছিয়ে যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশ। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে রেকর্ড পরিমাণ কম সুদ হার নির্ধারণ করেছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি প্রণোদনা অব্যাহত রাখতে আরও বেশি ঋণ গ্রহণের দিকে ঝুঁকছে এই অঞ্চলের অনেক দেশ। এছাড়া ক্ষতি মোকাবেলায় কর ছাড় সহ নানা সুবিধা দিচ্ছে এশিয়ার বেশ কটি দেশ। বর্তমানে করোনা সংক্রমণের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে এশিয়ার বিভিন্ন অঞ্চল। পাশাপাশি চাহিদা অনুযায়ী টিকাও পাওয়া যাচ্ছে না। কয়েক দেশে টিকা কার্যক্রম শুরু হলেও চলছে ধীর গতিতে। ফলে এশিয়ার অর্থনৈতিক ব্যবস্থার পুনরুদ্ধার নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ক্ষতি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। মন্দা ঠেকাতে এরই মধ্যে ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডে সর্বনিম্ন সুদ হার অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাকার্তায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে কর হার আরও কমানোর প্রস্তাব দিয়েছে অর্থ মন্ত্রণালয়। পাশাপাশি চলতি বছর $8,400 কোটি বন্ড ইস্যু করার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। বিধিনিষেধের কারণে ভোক্তা ব্যয় কমেছে দক্ষিণ কোরিয়ায়। তবে রপ্তানি বাড়ায় গতি ফিরেছে দেশটির অর্থনীতিতে। ব্যবসা এবং বিনিয়োগ স্বাভাবিক রাখতে মুদ্রানীতি অপরিবর্তিত রেখেছে দেশটি। একই কারণে মুদ্রানীতি পরিবর্তন করছে না রিজার্ভ ব্যাংক অব নিউজিল্যান্ড। প্রবৃদ্ধির সহায়ক হিসেবে দেশটির বাজেটে ওয়েলফেয়ার তহবিল থেকে ব্যয় বাড়ানো হয়েছে। বর্তমানে করোনা সংক্রমণের কেন্দ্র হয়ে উঠেছে ভারত। চলতি অর্থবছরে বাজেট ঘাটতি 6.8% রাখার চেষ্টা করছে দেশটি, যা গেল অর্থবছর ছিল 9.5 কম। পাশাপাশি ক্ষতিগ্রস্ত খাতে প্রণোদনা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। বার্কলেজ ব্যাংকের গবেষণা অনুযায়ী করোনা সহায়তা হিসেবে ভারতের বিভিন্ন ব্যাংকে এই পর্যন্ত 14 ট্রিলিয়ন রুপি তারল্য সরবরাহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের জরিপ বলছে, বর্তমান পরিস্থিতিতে মুদ্রানীতির পরিবর্তন করেও তেমন কাজ হবে না। তাই প্রণোদনা কার্যক্রমের আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কপকে মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বেশ কিছু পার্ক আর খেলার মাঠের চেহারা বদলে গেছে 2 নগর কর্তৃপক্ষের উদ্যোগে। জরাজীর্ণ আর পরিত্যক্ত পার্কগুলো সংস্কারের পর এখন নগরবাসীর পদচারণায় মুখর। তবে নগরবিদরা বলছেন, প্রয়োজনের তুলনায় ঢাকায় পার্ক আর খেলার মাঠের সংখ্যা একেবারেই কম। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকায় আরও উন্মুক্ত স্থান তৈরির তাগিদ তাদের। জনসংখ্যা অনুপাতে যা থাকা উচিত তার মাত্র 1% পার্ক ও উন্মুক্ত স্থান আছে রাজধানী ঢাকায়। অব্যবস্থাপনায় সেগুলোর বেশিরভাগেরই বেহাল দশা। তবে আসার কথা ইদানিং কিছু উদ্যোগ নিয়েছে ঢাকার 2 নগর কর্তৃপক্ষ। দক্ষিণ সিটির জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় রাজধানীর 10টি খেলার মাঠ ও 18টি পার্ক উন্নয়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে উদ্বোধন হয়েছে সংস্কার করা 3টি খেলার মাঠ ও 8টি পার্ক। পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের মালিটোলা পার্ক একসময় ট্রাকের দখলে থাকা পার্কটি উদ্ধার করে দৃষ্টিনন্দন রূপ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি।
তেমনিভাবে সংস্কার হয়েছে লালবাগের শহীদ হাজী আব্দুল আলিম খেলার মাঠ। পুরনো পার্কগুলোর এই আমূল পরিবর্তনে খুশি নগরের বাসিন্দারা। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা এটা আছে, ওরা এক্সারসাইজ করতে পারতেছে, সুবিধা হচ্ছে। সব চিন্তায় গাড়ি ঘুমায় থাকতো, গাড়ি রাখতো, ময়লা থাকতো। আমার মতে এটা সিটি কর্পোরেশনের দেখাশোনা করা উচিত সবসময়। উন্নয়ন কাজ শেষে জুনে উদ্বোধন হবে আরও কয়েকটি পার্ক ও খেলার মাঠ। এই বছরে সবগুলোর সংস্কার শেষ করার প্রতিশ্রুতি নগর কর্তৃপক্ষের। বাকি যে কাজগুলো বাকি আছে ওগুলো প্রায় 80, 85, 90, 95% কাজ হওয়া আছে। আশা করি আমরা আগামী জুনের ভিতরে আরও 4-5টা পার্ক এবং 3-4টা মাঠের উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। নগরবিদরা বলছেন, রাজধানীর প্রতিটি এলাকায় হাঁটা দূরত্বে পার্ক থাকা প্রয়োজন। জমি অধিগ্রহণ করে সব এলাকায় পার্ক করার পরামর্শ তাদের। উন্নয়নের পরে সেই পার্ক এবং প্লেগ্রাউন্ডে কারা প্রবেশ করবে, সেই প্রবেশাধিকারের উপরে যে নিয়ন্ত্রণ আসছে কিনা সেটা আমাদের দেখা জরুরি। পার্কগুলোকে মেনটেন্যান্সের নামে কিন্তু কোনো ক্লাব বা কোনো কর্তৃপক্ষ বা কোনো গোষ্ঠীর কাছে দেওয়া হচ্ছে। 1.5 কোটি মানুষের শহর ঢাকায় পার্ক আর খেলার মাঠ থাকার কথা 1000-এর বেশি। অথচ ঢাকার 2 সিটির 129টি ওয়ার্ডে কাগজে কলমে আছে মাত্র 49টি পার্ক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেট 2021-22 অর্থ বছরের খবর। আসছে বাজেটে কাঁচামাল আমদানিতে করমুক্ত সুবিধা চান পোল্ট্রি খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকারি সহযোগিতা না বাড়লে বড় ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারা। পাশাপাশি খামারিদের সুরক্ষায় আমদানি করা হিমায়িত মুরগির মাংসের ওপর শুল্ক বাড়ানোর তাগিদ তাদের। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে পোল্ট্রি খাত। মোট প্রাণী সম্পদের 35% আসে এ খাত থেকে। বর্তমান সস্তা আমিষের বড় উৎস পোল্ট্রি মাংস ও ডিম। বছরে এ শিল্পের প্রবৃদ্ধি 12%, কিন্তু ফিড তৈরিতে স্থানীয় কাঁচামালের স্বল্পতার কারণে এখনও নির্ভর করতে হয় আমদানির ওপর। আসছে বাজেটে কাঁচামালের ওপর উচ্চ কর কমানোর দাবি উদ্যোক্তাদের। তারা চায় পশুখাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কর্পোরেট করও কমানো হোক। এই সেক্টরটা 70-80% ইম্পোর্ট ওরিয়েন্টেড সেক্টর, ইম্পোর্টের উপরে ডিপেন্ড করে। সেই জন্য বাজেট একটা বিরাট বড় ফ্যাক্টর। বাইরে থেকে মাংস ইম্পোর্টের উপরে আমি মনে করি নজর দেওয়া উচিত। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে পোল্ট্রির মতো উপখাতগুলোকে জোর দিতে হবে। এতে দেশের চাহিদা পূরণ করে রপ্তানি সুযোগও তৈরি হতে পারে। ইয়াং জনগোষ্ঠী তারা যদি পোলট্রি শিল্প উৎপাদনে নিয়োজিত হতে চায়, তাদেরকে ঋণ সুবিধা দিতে হবে এবং সেই জন্যে সরকারকে একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং বাজেটে উল্লেখ করতে হবে যাতে করোনাকালীন পরিস্থিতিতে মানুষের ইমিউনিটি বৃদ্ধির লক্ষ্যে যে প্রোটিনের সোর্স, সেটি যেন পোলট্রি শিল্প থেকে আসতে পারে। পোল্ট্রি ব্যবসায়ী সমিতির তথ্য মতে এ খাতে বিনিয়োগ 35,000 কোটি টাকার বেশি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 5.5 লাখ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 35,12,000। এ পর্যন্ত আক্রান্ত 16,90,00,000-এর বেশি। ভারতে একদিনে মারা গেছে 3,842 জন। নতুন শনাক্ত 2,11,000। কেরালা ও তামিলনাড়ুতে সংক্রমণ বাড়লেও কমেছে মহারাষ্ট্রে। এদিকে ব্রাজিলে একদিনে মৃত্যু হয়েছে 2,400 জনের। নতুন শনাক্ত 79,000। করোনা মোকাবেলায় নেপালকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্য থেকে আসা পর্যটকদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে 8 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর। স্যান হোজের রেল ইয়ার্ডে স্থানীয় সময় বুধবার সকালে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারী। পরে পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন হামলাকারীরও মৃত্যু হয়। গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে যুক্তরাষ্ট্রে বছরে 230টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। ওপেনিংয়ে তামিমের নির্ভরযোগ্য সঙ্গী এখনও খুঁজে পায়নি বাংলাদেশ। টানা ব্যর্থতায় বাদ পড়ার শঙ্কায় লিটন। ক্ষণস্থায়ী ওপেনিং পার্টনারশিপে চাপ বয়ে বেড়াতে হচ্ছে দীর্ঘ সময়। তাতে প্রথম পাওয়ার প্লেতেও দুর্বল হচ্ছে রানের গতি। বদলের ডাকে নবীন নাইম শেখ হতে পারে সমাধান।
সুযোগ পেলে প্রমাণ করতে পারবেন কিনা তারই অপেক্ষা। সুপার লিগে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। উইন্ডিজ নিউজিল্যান্ডের পরে শ্রীলঙ্কা সিরিজ একেবারেই জমছে না ওপেনিং পার্টনারশিপ। মূল দায়টা লিটনের। তার প্রভাব কি তামিমের ব্যাটিংয়েও পড়ছে? এতদিনেও লিটন ধরতে পারছেন না উইকেটের গতি। শট সিলেকশনে গলত কার্যত ভোগাচ্ছে পুরো দলকেই। পরিসংখ্যানে ভোগান্তি পরিষ্কার। গত ৮ ম্যাচে একবারও 50 ছাড়ায়নি ওপেনিং পার্টনারশিপ। 3 ম্যাচে থেমেছে 1 অঙ্কে। তামিম লিটন জুটির মোট মিলিয়ে অবদান 131 রান, ম্যাচ প্রতি গড় 17-র নিচে। ওপেনিং পার্টনারশিপ দ্রুত ভাঙায় ধুঁকতে হচ্ছে ইনিংসের শুরু থেকেই। তাতে প্রথম পাওয়ার প্লেতে কমছে রানের গতি, আর সেই চাপ বয়ে বেড়াচ্ছে মিডল অর্ডার। মেন্টালি ওইভাবে প্রিপেয়ার থাকি, যদিও হয়তো বা আমরা চেষ্টা করি এবং আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ট্রাই করি যে ফার্স্ট 10 ওভারে যেন যত কম আর্লি উইকেট পাওয়া যায়, বাট অনেক সময় এটা হয় না। তো আমার মনে হয় যে আমরা প্র্যাকটিস ওইভাবেও করি, আমরা নিউ বলে সবসময় প্র্যাকটিস করে থাকি। প্রথম পাওয়ার প্লেতে রান তোলায় বড্ড দুর্বল বাংলাদেশ। গত 8 ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে শুরুর 10 ওভারে কতটা পিছিয়ে পড়ছে তামিমের দল। এই 8 ম্যাচে প্রথম পাওয়ার প্লেতে সর্বোচ্চ 53, ওভার প্রতি রান 3.86। 4-এর নিচে রান তুলে কেবল মাঝের সময় তারা বাড়ছে মিডল অর্ডারে। স্ট্যান্ড বাই থেকে মোহাম্মদ নাইমকে তৃতীয় ওয়ানডের দলে ডেকেছেন নির্বাচকেরা। তাতে ওপেনিংয়ে লিটন কাঁটা পড়তে পারেন, তার সম্ভাবনা জোরালো। পরিবর্তনে কি ভাগ্য বদলাবে? কোনো পরীক্ষায় যে কাজে আসছে না অনেক দিন হলো। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুশফিক মিরাজ নৈপুণ্যে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয় বাংলাদেশের। অবদানের প্রভাব পড়েছে ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও। বোলিংয়ে 3 ধাপ এগিয়ে 2-এ উঠেছেন মিরাজ, আর 209 রান করা মুশফিক পৌঁছেছেন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং 14 নম্বরে। এই অর্জনে আছে স্বস্তি, তবে নির্ভার না থেকে শেষ ম্যাচেও দাপুটে জয় চান মিরাজ। বিদেশে নির্বিষ বোলিং, কিন্তু দেশে মিরাজ প্রতিপক্ষের জন্য আতঙ্ক। 2 ম্যাচেই তার স্পিনে ভুগেছে শ্রীলঙ্কা। 7 উইকেট শিকারে এগিয়েছেন 3 ধাপ। 50+ রেটিং বাড়িয়ে মিরাজ এখন র্যাঙ্কিংয়ের 2 নম্বরে। আইসিসি বোলার্স র্যাঙ্কিংয়ের সেরা 2-এ ওঠা তৃতীয় বাংলাদেশি মিরাজ। আগের দুজনও স্পিনার। 2009-এ শীর্ষে ছিলেন সাকিব, পরের বছর 2-এ উঠে আসেন রাজ্জাক। মিরাজের সামনে চূড়ায় ওঠার সুযোগ। তার থেকে 12 রেটিং এগিয়ে ট্রেন্ট বোল্ট। শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে স্পেশাল পারফরমেন্স মিরাজকে তুলতে পারে 1 নম্বরে। যদি হয়েই যায় তাহলে সাকিবের পর আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বর আরেকজনকে পাবে বাংলাদেশ। আমার কাছে খুব ভালো লাগছে যে 2 নম্বরে র্যাঙ্কিংয়ে আসতে পেরে, কারণ আমি কখনো ভাবিনি যে ওয়ানডে ক্রিকেটে 2 নম্বরে বোলিংয়ে আসবো। খারাপ সময়টা সবাই আমাকে সাপোর্ট করেছে, আমার পিছন থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছে। হয়তো সেই খারাপ সময়টা ওই সময়টা যদি আমি ওইভাবে মেন্টালিটি বা ওভারকাম না করতে পারতাম, হয়তো আজকে এই পজিশনে আসতে পারতাম না। আইপিএলের ছন্দ জাতীয় দলে টেনে নিয়ে সফল মুস্তাফিজ ফিরেছেন শীর্ষ 10-এ। 2 ম্যাচে 6 উইকেট শিকারে 8 ধাপ এগিয়ে অবস্থান 9 নম্বরে। অন্যদিকে 2 ম্যাচের সেরা মুশফিকও এখন ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে উঠে এসেছেন 14 নম্বরে। এসব অর্জনের তৃপ্তি আর সিরিজ নিশ্চিতের আত্মবিশ্বাস নিয়ে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। আরও 10 পয়েন্ট চাই মিরাজদের। আমাদের রিল্যাক্স হওয়ার কোনো কিছু নেই, কারণ এখানে কিন্তু পয়েন্টের খেলা, কারণ পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাট আমি মনে করি যে সিরিজ জিতেছি, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমাদের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। শ্রীলঙ্কার সাথে ফার্স্ট টাইম আমরা সিরিজ জিতেছি। শুক্রবার শেষ ম্যাচ। উইন্ডিজ পাকিস্তানের পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের সুযোগ তামিমদের সামনে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল। 98 বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম মর্যাদার শিরোপা জিতল স্প্যানিশ ক্লাবটি। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে 11-10 ব্যবধানে হারায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে ইংলিশ জায়ান্ট ম্যান ইউনাইটেডের দাপট ছিল স্পষ্ট, তবে ভিয়ারিয়ালের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ কাভানি রাশফোর্ডরা। স্রোতের বিপরীতে পাল্টা আক্রমণে গোল হজম করে রেড ডেভিলস। 29 মিনিটে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন ইনফর্ম জেরার্ড মরেনো। বিরতির 10 মিনিট পর ম্যান ইউনাইটেডকে সমতায় ফেরান কাভানি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় 1-1 সমতায়। পরে টাইব্রেকারে 11-10 গোলের ঐতিহাসিক জয়ে শিরোপা উৎসবে মাতে ভিয়ারিয়াল।
এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।